নমস্কার, হ্যালো অ্যান্ড a very very good evening. This is Friday and Friday তে আমরা চেষ্টা করি একটা সুন্দর চ্যাপ্টার লিখতে। Dulhan Diaries partnered by Senco Gold and Diamonds, where the only mission and ambition of the program is জাঁকজমক করে একটা দারুণ বিয়ে ঘটুক আর তারপরে জীবন যেন থাকে হ্যাপিলি এভার আফটার। With this desire, ambition and dream, this is our program. আমি মন থেকে এইটুকু বিশ্বাস করি যে যিনি আজকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে জয়েন করছেন আর এক্ষুনি বলতে গেলে কিছুক্ষণের মধ্যেই, he is one of the most eminent, accomplished and renowned astro advisor এবং উনি বিগত 15 বছরেরও বেশি সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর সাথে রয়েছেন। আজকে কিন্তু যার যা প্রশ্ন আছে ইট কনসার্নিং অ্যাস্ট্রো অ্যাজ এ সাবজেক্ট আমার মনে হয় অনেক কিছু জানতে পারবো এবং দুলন ডায়েরিজ এর এই চ্যাপ্টারে আই from my heart welcome Mr. Devashish Bhattacharya. Thank you so very much for joining in. নমস্কার সবাইকে। নমস্কার। প্রথম প্রশ্ন, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি। আমার ভালো লাগলো যে এরকম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আপনি আমাকে ডেকেছেন। সব থেকে ভালো যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি বারবার করে বলেন, আমি দেখেছি একটু এটা যে বিয়ে তো খুব আনন্দের সাথে হোক, শুরু হোক, কিন্তু শেষটাও যেন ভালো হয়, লম্বা সময় যেন চলে, সারা জীবন যেন চলে। তো এটার মধ্যে অনেক কিছু জড়িত, সে কথাগুলোতে আমরা আস্তে আস্তে নিশ্চয়ই আসবো। একদম, মানে এরকম যতক্ষণ না হাতে একদম চামড়াগুলো কুচকে গেছে ততক্ষণ যেন হাতে হাত ধরা থাকে। হ্যাঁ, শুভ পরিণয় সুসম্পন্ন হোক, কিন্তু হাতের এই হাত ধরাটা কিন্তু মানে সেই যৌবন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এবং অবশ্যই সঙ্গে আপনাকে পেয়ে আজকে আমাদের ভীষণ ভালো লাগছে। আমার একটা প্রথম প্রশ্ন, সেটা খুব সিম্পল, যে এই যে অ্যাস্ট্রো অ্যাজ আ সাবজেক্ট, এটা তো একটা বিশাল বড় সাবজেক্ট, সেভাবে তো অনেক কিছু জানা যাবে না, কিন্তু চেষ্টা করবো যে আমাদের এই দুলহান ডায়েরি যেটি ভীষণ ইম্পর্টেন্ট, যে চেকলিস্টে আমরা এমন এমন কিছু জেনে নিই যেটা আমাদের কাছে হয়ে থাকবে গোল্ডেন ওয়ার্ডস, মানে একদম ট্রু শব্দ যেগুলো আমাদের মনে রাখা উচিত। কারণ যতই আমরা চাই ভাবি না কেন, সারা জীবন হ্যাপিলি এভার আফটার থাকতে গেলে কিন্তু প্রথম থেকে একটু জেনে বুঝে এগোনো খুব ভালো হবে। তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকালকার দিনে আপনি এত বছর প্র্যাকটিস করছেন, আপনি কি দেখছেন, হোয়াট ইজ দ্য ট্রেন্ড? একদম ইয়াং অডিয়েন্স, একদম ইয়াং পিপল, তারা অ্যাস্ট্রোলজি বিয়ের আগে দেখানো ইত্যাদি নিয়ে কতটা ইন্টারেস্টেড এবং কতটা কনসার্ন, আপনার পয়েন্ট অফ ভিউ যদি বলেন। একদম সত্যি কথাটা বলতে চাই, কেন কি আমার কাছে যারা আসে তাদেরকেও এভাবেই গাইড করার চেষ্টা করি। আর আজ তো অনেক মানুষ শুনছে, তাই যেটা আমি দেখছি সেটাই বলবো। আমার মনে হয় যে আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে সব থেকে চ্যালেঞ্জিং যদি কিছু হতে চলেছে, তো সেটা হচ্ছে এই বিবাহকে কন্টিনিউ করা, একটা রিলেশনশিপকে কন্টিনিউ করা। আমরা অনেক সময় বিবাহটা যাতে শুরু হয় ভালো করে, জাঁক জমক সমস্ত কিছু এগুলোর দিকে নজর দিই, কিন্তু সব থেকে বেশি করে যেটা নজর দেওয়া হয় না সেটা হচ্ছে যে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তারা কতটা ম্যাচিওর এটার জন্য। অনেক সময় দেখেছি নয়, আজকের দিনে সেপারেশন রেট অনেক বেশি বাড়ছে এবং এটার পিছনে ভীষণ সঙ্গত কিছু কারণ রয়েছে। লিবার্টি যত বাড়বে ততই মানুষ ছোটখাটো বিষয়কেও ভীষণ টক্সিক বলে মনে করবে এবং সেখান থেকে বেরিয়ে যেতে তাদের আর কি ইচ্ছা করবে। ফলে কখনো কখনো হয় যে সম্পর্কটা সত্যিকারেরই টক্সিক হয়েছে, সেক্ষেত্রে যেরকম সেপারেশন হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে টলারেন্স লেভেল কম থাকার কারণে খুব ছোট কিছুকেই মানুষ টক্সিক মনে করছে এবং তারা সেখান থেকে সেপারেট হয়ে যাচ্ছে। সেপারেশন রেট আগামী দিনে অনেক বেশি বাড়তে চলেছে বলে আমার মনে হয়। এবং মানুষের যেটা করা উচিত, আমি সবাইকেই বলি যে আমাদের অ্যাস্ট্রোলজারদের কাছে সব থেকে কঠিন হলো বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সমাধান করা। তার কারণ হচ্ছে যখনই কোনো সমস্যা এই ধরনের হয় আমরা বারবার দেখি যে আমাদের কাছে দুজনের কোনো একজনই এসেছেন আর একজন আসেননি। এখন সংসার করবেন দুজন, দুজন একসাথে পথ চলবেন সারাটা জীবন,
তার মধ্যে একজন চাইছেন সবকিছু ঠিক করে চলতে, আর একজন হয়তো চরম অন্যায় করছেন, তাদেরকে এই দিক থেকে বসে আমাদের সব সময় ঠিক করে দেওয়াটা এটা ভীষণ ডিফিকাল্ট হয়। সেই কারণে আমার মনে হয় যারা বাবা মারা শুনছেন তাদেরকেও বলছি, এবং যারা ইয়ং জেনারেশনের যারা শুনছেন তাদেরকেও বলছি, তো সেটা হচ্ছে যে বিয়ের আগে আমার মনে হয় যে দুজনেই এসে, যার সাথে আপনার বিয়ে হবে, দুজনেই এসে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করা, তাদের তারা কি বলতে চাইছে সেটা শোনা, তাদের দুজনের মন মানসিকতা কিরকম আছে সেটা সম্পর্কে জানা। কারণ আপনারা সবাই বিগ বস দেখে থাকবেন, একটা টিভি শো। সেখানে দেখবেন যে শুরুতে সবাই আসছে ভীষণ হাসতে হাসতে, ভীষণ বন্ধুত্ব, কিন্তু যখন লম্বা সময় ধরে একে আরেকজনের সাথে চলছে, তখন কত ধরনের ঝুট ঝামেলা এসে যায়। কারণ তখন তখন অনেকেরই একটা অন্য দিক, অন্য রূপ তখন সামনে চলে আসে, সেটাকে অন্য মানুষরা নিতে পারে না। সেই কারণে আগে থেকে যদি কথা বলা হয়, উভয়ে বসে কথা বললে পরে একটা চার্ট আমার সামনে পড়লে পরে আমাকে বলতে হবে না যে তার মানসিকতার কি কি দিক আমার তুলে ধরা উচিত, এবং পরবর্তীকালে কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে সেটা দেখেই আমি বলে দেব। এবং খুব জরুরি তাদের জন্য যে অন্তত পক্ষে বছরে একবার কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করা, কোথাও কোনো সমস্যা হলে পরে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা, বেশি দেরি না করা। কারণ বেশি দেরি করলে পরে তখন কিন্তু অনেক কিছুই খুব খারাপ দিকে চলে যাবে। এর সলিউশন আরো কিভাবে হতে পারে আমি বলে দেব। মূলত আমার বক্তব্য এটাই যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত বিটেক, এমটেক, এমবিএ এবং তার থেকেও বেশি পড়াশুনো যারা করছে, বিশেষ করে শহরাঞ্চলে, আমি সেপারেশন রেটকে অনেক বেশি দেখছি। পুঁথিগত শিক্ষা সেখানে খুব একটা বেশি কাজে লাগছে না। তুলনামূলক যাদের পড়াশোনা অনেক কম, মফস্বল এরিয়াতে সেপারেশন রেট অনেক কম দেখতে পাচ্ছি। এটা দেখেই বুঝতে পারছি যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেও মানুষকে এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন হতে হবে। আদারওয়াইজ আমি একেবারে শিওর আগামী দিনে সব থেকে বেশি চ্যালেঞ্জিং যদি মানুষের কাছে কিছু হতে চলেছে, সেটা হচ্ছে রিলেশনশিপকে কন্টিনিউ করা। এই জন্যে ঠিকঠাক গাইডেন্স অত্যন্ত জরুরি। আপনি বললে বিশ্বাস করবেন না, অনেকে, আমার তো এত বছর এখানে হয়ে গেল, জাস্ট শেয়ার করছি যে এখনো পর্যন্ত দুটো চার্ট যদি আমার সামনে পড়ে, কাউকে বলতে হবে না যে তার মানসিকতা কিরকম, আমি বুঝে যাব। দেখুন, আমার সামনে এসে তো সবাই ভালো করে কথা বলবে, প্রথম প্রথম যখন কথা হবে তখন তো সবাই ভালো করে কথা বলবে, কিন্তু তার আর একটা দিক কি আছে, কোন দিকগুলো খারাপ, যেগুলো রিলেশনশিপের উপর ভীষণ রকম ভাবে প্রভাব ফেলতে পারে, এগুলো একজন অ্যাস্ট্রোলজার ছাড়া আপনি 10 বছরে মিশেও কারোর কাছ থেকে এই ফিডব্যাক পাবেন না যে ফিডব্যাক আমি দিতে পারি। ডিপেন্ড করছে অ্যাস্ট্রোলজারদের, অনেক সময় অনেকে অনেক কথা বলে। দেখুন, প্রথমত আমি বলবো যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কিন্তু সাংঘাতিক একটা ভালো সাবজেক্ট। আমরা অ্যাস্ট্রোলজাররা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা অতটা ভালো না হওয়ার জন্য আমাদের ডেলিভারি ভালো হয় না, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সবাই তো সেরকম না। তো আমি এই সেনকো গোল্ডে বিশেষ করে আমি আপনার সাথে শেয়ার করব যে আমি দীর্ঘ 15 বছর কেন এখানে, এবং এখনো এটাই মনে করে অ্যাস্ট্রোলজি এখানে করি যে যে মানুষটাই সামনে আসছে সে যেন আলটিমেটলি বেনিফিটেড হয়। আমি একজন মানুষ, আমি সবাইকে সবার জন্য যে আমি ভালো হতে পারবো এটা আমি জানি আমি পারবো না, কিন্তু আমার যদি ইচ্ছা ঠিক থাকে, আমার যদি ইন্টেলিজেন্সি থাকে, তাহলে আমার ডেলিভারিটা এমন হবে যেখানে 10 জনের মধ্যে 8 জনকে আমি বেনিফিট দিতে পারবো। তাই ইয়াং জেনারেশনকে এবং তার মা বাবাকে আমি বিশেষভাবে বলবো যে কোনো প্রেম বিবাহ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, শুধুমাত্র প্রোফাইল বা টাকা পয়সা না দেখে তার লাইফ পার্টনারের আপনারা ঠিকঠাক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নেওয়ার চেষ্টা করুন। সবাইকে সমান ভাববেন না, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে কিছু মেসেজ এসছে, গুড ইভিনিং, কিছু ভালো ভালো কথাও আসছে, ভালো কথা শুনছি, বিষয়টা প্রয়োজনীয়।
অবশ্যই, এবং আজকে বলতে চাই সকলকে যে ইউ হ্যাভ আ চান্স, যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে কানেক্টেড টু অ্যাস্ট্রো এন্ড স্পেশালি রিলেশনশিপ, আমরা যতক্ষণ পাচ্ছি দেবাশিস বাবুকে আমরা প্রশ্ন করার সুযোগ দিচ্ছি আমাদের লাইভ অডিয়েন্সকে। এবার কামিং ব্যাক টু সম্পর্ক অ্যান্ড অ্যাস্ট্রোলজি, এই যে দুটো চার্টের কথা আপনি বললেন, সম্বন্ধ বিয়ে, ভালোবাসার বিয়ে, কোন জাতীয় চার্ট অ্যাকচুয়ালি মনে হয় যে, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকেই আছে প্রেম করে বিয়ে করবে, সেখানে কি চার্ট নিয়ে তারা আসে? এটা একটা প্রশ্ন। এবং চার্ট দেখে কি সত্যি ওই যে ৩২টা ঘর ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো হয়, মানে এটা কিভাবে আপনারা জাজ করেন এবং সেটা কি একদম অ্যাকিউরেট হবেই হবে? আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে শুধুমাত্র ৩৬ গুণের বিচারই কখনোই আলটিমেট বিচার বলে মনে করি না। কারণ কি, সাধারণভাবে মনে করা হয় যে, আমি এটাও দেখেছি যে ৩৬ গুণের মধ্যে অনেক বেশি পয়েন্ট যদি ম্যাচ করে, তাহলে যেটা হয় যে আলটিমেটলি কোনো না কোনো রকম ভাবে তাদের কোনো প্রবলেম হলে পরে একটা নেগোসিয়েশনের, অন্তত পক্ষে একটা সলিউশনের জায়গা বেরিয়ে আসে। কিন্তু তার মানেই সেটা আলটিমেট কখনোই নয়। এই ব্যাপারগুলোকে দেখার আরো অনেক প্যারামিটার রয়েছে, সেগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। যে দুটো চার্ট আমার কাছে আসবে, আমাকে ধরেই নিতে হবে যে সমস্তটাই পুরোপুরি কারেক্ট আমি কখনো পাবো না। কিন্তু কি জানেন তো, দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন বুঝতে পেরে যাই যে কোন একটা গ্রহ এই ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে চাইছে আর কোন গ্রহটা তাকে ভালো কিছু দিতে চাইছে বা সাকসেস দিতে চাইছে। যদি দেখা যায় যে প্রবলেমটা এতটা মেজর নয়, তখন যে গ্রহটা তাকে ভীষণ ভালো দিতে চাইছে তাকে যদি আইডেন্টিফাই করা যায় এবং সঠিকভাবে পাওয়ারফুল করা যায়, তাহলে একদম নিশ্চিতভাবে লিখে নিতে পারেন যে যারা একটু অ্যাডভাইস ফলো করবে, তাদের জীবনে কিন্তু তারা এই প্রবলেম কোনোদিনই ফেস করবে না। তারা কোনো কিছু হলেও সেটা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলতে পারবে এবং লম্বা সময় চলতে পারবে। আমার খুব ক্লোজ লোকজন যারা রয়েছে, এতটুকু তাদের বিবাহিত জীবনে যদি কখনো প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে তারা শেয়ার করে এবং তাদেরকে সেই পরামর্শগুলো দিলে তারা সেগুলো শুনে চলে। তো আজকে যেটা হয়েছে সেটা তাদের কালকে মিটে যায়। ফলে অ্যাস্ট্রোলজিক্যালি একটা চার্ট বিচার করা একদমই শুধু ৩৬ গুণের বিচারের উপরে এটা কখনোই ডিপেন্ড করে না। অনেক আরো কিছু দেখার দরকার পড়ে এবং সেগুলো কি দেখছি, কি হতে পারে, সেগুলো সামনের মানুষের শোনারও দরকার পড়ে। একটা প্রশ্ন এসছে এই মাঙ্গলিক বিষয়টা নিয়ে যদি একটু ছোট করে আলোচনা হয়। এই অনেকেরই মাঙ্গলিক দোষ থাকে। প্রথম কথা হচ্ছে, মাঙ্গলিক দোষ এটা ঠিক আমি এটা বলবো না যে মাঙ্গলিক দোষের কোনো সুপ্রভাব বিবাহিত জীবনে আছে, থাকলে কিছু খারাপ প্রভাবই থাকে। কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে পরেই হায় হায় করার কোনো প্রয়োজন নেই। প্রচুর মানুষ, একটা বিরাট পার্সেন্টেজ পৃথিবীতে, তাদের কিন্তু মাঙ্গলিক যোগ রয়েছে এবং সেটা নিয়েই তারা বহাল তবিয়তে সারা জীবন একটা বিয়েতে খুশি হয়ে কাটাচ্ছে। কেন? কেন কি, যখন কোনো অ্যাস্ট্রোলজার মাঙ্গলিক যোগ দেখবে, পাশাপাশি তাকে এটাও দেখতে হবে যে এই মাঙ্গলিক যোগটাই কি সবকিছু শেষ করে দিচ্ছে, নাকি অন্য কোনো গ্রহ এমন রয়েছে যার জন্য এই মাঙ্গলিক যোগটার কোনো কুপ্রভাব পড়বেই না। তো যিনি সঠিক অ্যাস্ট্রোলজার, তাকে একবারের জন্যও বলতে হবে না, সে এটাকে ঠিক খুঁজে পেয়ে যাবে এবং একেবারে নিশ্চয়তা দেবে যে সারা জীবন অন্তত পক্ষে এই মাঙ্গলিক যোগের জন্য কোনো হায় হায় করার কোনো প্রয়োজন নেই। ফলে মাঙ্গলিক যোগ থাকলেই আপনারা এরকম দুশ্চিন্তা করবেন না। ঠিকঠাক কারোর কাছে যান, নিজেদের সম্পর্কে জানুন এবং নিজেরাও মেন্টালি ভীষণ রকম ভাবে প্রিপেয়ার্ড হওয়ার চেষ্টা করুন আপনার আপকামিং লাইফের জন্য, কারণ এই লাইফটা একটু চ্যালেঞ্জিং লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথাগুলো খুব কাজের এবং দরকার, তাই সকলকে বলছি প্লিজ আপনাদের যার যা প্রশ্ন আছে ইউ মে আস্ক। আমার পরবর্তী প্রশ্ন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যেটা স্টোন। কারণ অ্যাস্ট্রোলজারের কাছে মোটামুটি রেমেডি মানে অধিকাংশ ক্ষেত্রেই আমাদেরকে স্টোনস ইত্যাদি নিয়ে সাজেশন দেওয়া হয়। তো এটা এক্স্যাক্টলি কি খুব স্পেসিফিক টু চার্ট থাকে? কারণ অনেকের ক্ষেত্রেই হয় ভীষণ মাথা গরম, একটা মুক্ত পড়ে নিল, বাড়ির লোকজন বললো, বড়রা কেউ বললো এই এত মাথা গরম, ছেলেটাকে একটা মুক্ত পরিয়ে দে। এই যে স্টোনস না কনসাল্ট করে পড়ানো ইত্যাদি,
এটারও কি কোনো ইম্প্যাক্ট হতে পারে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ইফ দিস ইজ ইম্পর্টেন্ট, তাহলে ভুলটাও তো একদম ক্ষতি হতে পারে, তাই না? তাই যদি একটু আমাদেরকে সঠিক পথে গাইড করে। ঠিক, এইটা বলতে গেলে আমাকে একটু অন্য কথা দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এত বছর আছি। অ্যাকচুয়ালি আমি বড় স্যার, বড় ম্যাডাম, ছোট স্যার, ছোট ম্যাডাম, সবার সাথেই আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। সেই জন্য এখানে থাকার কারণে এটা বলতে পারি স্টোনের কথায় আসার আগে, যে সব সময় তাদের দিক থেকে একটাই আহ, আহ, কথা আমি জানতে পেরেছি, যে যে মানুষই আমাদের কাছে আসুক না কেন, তারা যেন অন্ততপক্ষে খুশি হয়ে যায়, তাদের তাদের যেন কোনো ভুল ত্রুটি না হয় সেই দিকটা দেখা। সেটাই মেনটেন করে আমি আজও পর্যন্ত কাজ করি। যেখানে জেমস্টোন রিলেটেড কথা, তো আমি বলতে পারি যে দেখুন, আমরা তো কথা বলছি এখন এই বিবাহ সম্পর্কিত ব্যাপার নিয়ে। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা যদি শেয়ার করে, যদি কমেন্ট করে এখানে, তাহলেই আপনারা জানতে পারবেন, আদারওয়াইজ হয়তো জানতে পারবেন না। আমি বললাম না যে যে কোনো ক্ষেত্রে, বিবাহ হোক বা যে কোনো ক্ষেত্রে, কোনো একটা গ্রহ যেরকম খারাপ করার চেষ্টা করতে পারে, সেরকম কিন্তু কোনো একটা গ্রহ ভীষণ ভালো করার চেষ্টা করতে পারে। এইটা একজন ইন্টেলিজেন্ট অ্যাস্ট্রোলজারের কাজ, সেটাকে ঠিকঠাক ভাবে খুঁজে বার করা। এবং একদম অব্যর্থ ওষুধের মতন, যে গ্রহটা আপনাকে ভীষণ ভালো রেজাল্ট দিতে চাইছে, অনেক লম্বা সময় ধরে একটা রিলেশনশিপকে কন্টিনিউ করতে দিতে চাইছে, যদি সেটাকে আইডেন্টিফাই করে আমরা যদি সেটাকে বাই জেমস্টোন যদি আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু এর এর মূল্য ফেরানো মুশকিল। এটা কিন্তু অমূল্য হয়ে যাবে একজন মানুষের জীবন। মানে এতদিন কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এটাই অনেক কিছু, মানে একেবারে অনেক প্রবলেম সলভ করার জন্য এটা যথেষ্ট। আর যে কোনো রকম ভাবে জেমস্টোন পরা বা মুক্ত করলেই মাথা ঠান্ডা হয়ে যায়, এই সমস্ত যে কথাগুলো, এগুলো একদমই ঠিক না। সবসময় রত্ন ব্যবহার করা উচিত কোনো একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে। কারণ যদি সেইটা আপনার জন্য, সেই রত্নটা যদি আপনার কাজে না লাগে, যদি সেটা আপনাকে ব্যাড এফেক্ট দিতে চায়, তাহলে সেটা কিন্তু খারাপটাও অনেকটাই দিতে পারে। এইটাকে খেয়াল রেখে আমাদের কিন্তু কোনো না কোনো রকম ভাবে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে তবেই কিন্তু আমাদের গ্রহরত্ন ধারণ করা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা, শুধু গ্রহরত্ন ধারণ নয়, একজন মানুষ সে বেনিফিটেড হতে গেলে পরে দুটো জিনিস দরকার, যেটা একজন অ্যাস্ট্রোলজারকে প্রোভাইড করতে হবে। এক হচ্ছে ঠিকঠাক গ্রহকে সিলেক্ট করা, যার জন্য আপনি জেমস্টোন ইউজ করবেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেই জেমস্টোন কোয়ালিটিটা যেন ঠিকঠাক হয়। এই দুটোর তালমেল যদি ঠিক হয়, তাহলে পরে কিন্তু একজন মানুষ জেমস্টোন থেকে প্রচুর উপকার পাবে, প্রচুর, মানে সেটা বলার না। থ্যাংক ইউ। একটা প্রশ্ন এসছে, আমি জাস্ট প্রশ্নটা দেখছিলাম যে বিয়ে সম্পর্ক নিয়ে কথা হলো, কিন্তু মা প্রশ্ন করছেন একজন, যারা স্টুডেন্ট তাদের কি করলে পড়াশোনায় মনোযোগ বাড়বে? আউট অফ দ্য ট্র্যাক কোশ্চেন, পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়বে, এইটা কিন্তু তার যে জন্ম ছক, এখানেই বলে দেওয়া রয়েছে যে কোন গ্রহটা তাকে অনেক বেশি সাপোর্ট দিতে চায় এই ব্যাপারে। তো জন্ম ছকটা না দেখে সাধারণভাবে বলতে পারাটা একটু মুশকিল। তবে যেহেতু এটা জেনারেল কোশ্চেন এসছে, সেই কারণে বলি যে অধিক মনোযোগের জন্য সাধারণভাবে বুধ, বৃহস্পতি এবং চন্দ্র গ্রহ, এই তিনটে গ্রহ যদি খুব ভালো রোল প্লে করে, তাহলে একজন মানুষ সব থেকে বেশি মনোনিবেশ করতে পারে। কারণ চন্দ্র গ্রহ হলো একজন মানুষের মন মানসিকতার গ্রহ, যেটা কনসেন্ট্রেট করতে সাহায্য করবে। তার সাথে সাথে বুধ হচ্ছে বিদ্যা শিক্ষার কারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ। এই গ্রহগুলো খুব খারাপ কিছুকে কখনো অ্যাট্রাক্ট করে না, এগুলো ভালো কিছুকেই অ্যাট্রাক্ট করে। এবং পড়াশুনো বা এই জাতীয় কাজ যেখানে অনেক বেশি কনসেন্ট্রেট করার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু এইগুলো পাওয়ারফুল হলে পরে সেটা কিন্তু খুব ভালো হয়। তবে জন্মছক দেখে আলটিমেট প্রেডিকশন দেওয়া উচিত। সবাই ভীষণ খুশি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনাকে জানাচ্ছি আপনার সময়ের জন্য। এবং প্রচুর হার্টস আসতে হবে, ম্যাক্সিমাম লাভ আজকে আমরা দেব। হার্টের রং হচ্ছে সাদা লাল, কারণ সেনকোর তরফ থেকেই কিন্তু দেবাশিস বাবুকে আজকে আমরা পেয়েছি দুলন ডায়েরিজ এর পার্টনার।
সেনকো মানেই লাল সাদা, তাই অবশ্যই লাল আর সাদা হার্ট আমাদের দেখি। ওনার নাম্বারটা যেটা আমি একটু আগে লিখে দিয়েছিলাম কমেন্ট সেকশনে, অবশ্যই দেবাশিস বাবুকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেনকোর স্টোর লিস্ট দেওয়া আছে, কোন কোন স্টোরে উনি বসেন, ওনার সাথে যোগাযোগ করে নেবেন, উনি ডেফিনেটলি সময় করে দেবেন এবং সমাধান। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার ফর ইয়ার টাইম। আর কিছু বলবেন আমাদেরকে যাওয়ার আগে? আমি এটাই বলবো, আমাকে যারা ফোন করবেন কোনো সময় যদি ফোনে আপনারা না পান, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে মেসেজ করে রাখলে পরে আমি ঠিক দেখতে পাবো, এবং আমি যখনই ফ্রি হব আপনাদেরকে নিশ্চিতভাবে রিপ্লাই করে দেবো। সেটা নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আপনারা সবাই ভালো থাকুন এবং পজিটিভ সাইডটা নিন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। যদি বুঝতে পারেন, 5 জনও যদি বুঝতে পারেন, তাহলে আপনারাই লাভবান হবেন। মুহূর্তটাই আসল, ওটাকে পুরোভাবে যদি বাঁচতে হয় তাহলে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। তার জন্য সমাধান, সমস্যা হলে রয়েছেন বাঁচা দেবাশিস বাবু। সম্ভব, যতটা বাঁচা সম্ভব, যতটা বাঁচা সম্ভব। যে আনন্দ নিয়ে বিয়ে শুরু হচ্ছে, তার থেকেও বেশি আনন্দের পরিণতি সম্ভব। কিন্তু ইন বিটুইন যে জায়গাটা, সেটাকে শুধু নিজেদেরকে রেডি করে নেওয়া, তার জন্য ঠিক বুদ্ধি অ্যাপ্লাই করা, তাহলেই হবে। দেবাশিস বাবু, আজকে কিন্তু আমরা আর আপনার সময় নিচ্ছি না, কিন্তু প্রমিস করতে হবে আবার কিন্তু আমাদের অনুষ্ঠানে আসতে হবে, কারণ আপনি আজকে এসেছেন, নিশ্চয়ই। আমাদের অনেক ভালো লেগেছে, কিন্তু সময় বেশি নেই আমি জানি। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি ভেরি গুড ইভিনিং। আজকে ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডের এই দুলন ডায়েরিজে আজকের এই চ্যাপ্টার আমার সাথে লিখতে চলেছে এমন একজন যে কিন্তু সাজায় প্রচুর বিয়ে বাড়ি একদম পারফেক্টলি। আজকে আমি এক্সট্রিমলি অনার্ড, কারণ আমি তার কাজ ফলো করি সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড আই এম শিওর যে যখন বিয়ে কারোর বাড়িতে হবে, কি বন্ধু বান্ধবদের মধ্যে হবে, বা নিজেদের মধ্যে মানে নিজের বিয়ে হবে, বিয়ে প্ল্যানিং প্লেস সাচ অ্যান ইম্পর্টেন্ট ইমোশনাল পার্ট অফ আওয়ার লাইফস। এবং তার জন্য বিয়ের চেকলিস্টে আজকে তত্ত্ব এবং পুরো বিয়েটাকে আরো কতটা সুন্দর করে সাজানো যায় সেই মানুষটিকে, যার নাম নেহা মজুমদার, না বাঙালি বাঙালি কথা হচ্ছে নেহা মজুমদার। হ্যালো নেহা, ওয়েলকাম টু দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। কেমন আছো তুমি? হ্যালো, প্রথম তো খুবই ভালো লাগছে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইয়োর টিম। অ্যান্ড ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? অল ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি এই যে তোমার এত সুন্দর একটা চ্যাপ্টার, তোমার নিজের এটি কোম্পানি, রাইট? রাইট। ওয়ান্ডারফুল। তো একটু বলো, এই যে তোমার পুরো সংস্থা, তুমি সেটা চালাচ্ছ, তোমরা এক্স্যাক্টলি কি কি করছো, কত বছর ধরে করছো, একটু জানতে চাই তোমার গল্প। তো আমাকে যারা প্রথম থেকে চেনে সোশ্যাল মিডিয়াতে তারা জানে আমি মেহেন্দি আর্টিস্ট। তো শুরুটা একদমই হবি হিসেবেই শুরু হয়েছিল। স্টার্টিংটা ক্লাস 11 থেকে স্টার্ট হয়েছিল আমার, ব্যাক ইন 2017। অ্যান্ড সেখান থেকে বিয়ের এই মেহেন্দি জার্নিটা স্টার্ট হয়, অ্যান্ড দেন আস্তে আস্তে সেখান থেকে আলপনা, অ্যান্ড আলপনা থেকেই বিয়ের কুলোয় আলপনা দেওয়া, বিয়ের পিঁড়িতে আলপনা দেওয়া, এবং বিভিন্ন ধরনের আলপনার কাজ আমি করতে থাকি। এবং সেখান থেকে এই বিয়ের সামগ্রীর কনসেপ্টটা আমার মাথায় আসে যে কেন না বিয়ের সমস্ত আইটেমস একটা ছাদের তলায় মানুষ পেয়ে যাক। কারণ এই আইটেমস গুলো যেগুলো আমরা খুঁজি ওয়েডিং এর জন্য, রিং প্ল্যাটার্স বা গায়ে হলুদের ট্রেস, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, এগুলো পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, আর অনলাইনে ট্রাস্ট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কিরকম আসবে নল। তো তার জন্য একটা অফলাইন স্টোরও আমাদের দরকার, যেখানে এসে মানুষ দেখে মানে একদম ট্রাস্ট করে কিনতে পারবে। তো সেই রকমই আমরা মাথায় আনি একটা কনসেপ্ট যে ওয়েডিং জাংশন লঞ্চ করা যাক। আমি অ্যাকচুয়ালি পরিচিত মেহেন্দি জাংশন হিসেবে ছিলাম, যেহেতু মেহেন্দি জাংশনটা অলরেডি পপুলারিটি গেইন করছিল। তো আমি ভাবলাম কেননা মেহেন্দি জাংশনটাই চেঞ্জ করে ওয়েডিং জাংশনে কনভার্ট করা যাক। অ্যান্ড দেন এভাবেই আমাদের স্টার্টিং হয়। আফটার লকডাউন এটা আমরা শুরু করি। হ্যাঁ, এত বড় স্টোর ছিল না আমাদের, বা এত বড় জায়গা ছিল না কাজ করার মতো। আমরা প্রথমে একটা ছোটই ঘরে জিনিসপত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে স্টার্ট করি। বিয়ের টোপর মুকুট থেকে শুরু করে যাবতীয় যা যা কাজ বেঙ্গলি বিয়েতে যা যা লাগে বেসিক্যালি, তো সেগুলো আমরা করতে স্টার্ট করি। এবং হেয়ার ইট ইজ, আমরা আজকে ফ্রম দ্য মেহেন্দি জাংশন টু দ্য ওয়েডিং জাংশন।
অ্যামেজিং। তো এই ওয়েডিং জাংশনে তো আমি প্রচুর ছবি দেখছি, এবং আমি যা দেখছি যে পিস অফ আর্ট, সবাই তোমরা আর্টিস্ট এবং সবাই মিলে একত্র হয়ে প্রচুর কাজকর্ম করো। তো এই সংস্থার এক্স্যাক্টলি আজকের দিনে সবচেয়ে বেশি সেল বা সবচেয়ে বেশি আকর্ষণ তোমার ব্র্যান্ডের সাথে যারা অ্যাসোসিয়েটেড হয়, তারা এক্স্যাক্টলি কি কি চাইছে সবচেয়ে বেশি? যাদের বাড়িতে বিয়ে, হই হই করে কিসের জন্য আসছে ওয়েডিং জাংশনের কাছে? আমাদের কাছে টোটাল 25 রকম আইটেমস আছে, 25 রকম ডিফারেন্ট জিনিস আছে, যেমন খইদানের কুলো, বরণ ডালা, গাছকৌটো, টোপর, মুকুট, তত্ত্ব সাজানোর ট্রে, পিঁড়ি এবং বিভিন্ন ধরনের আইটেমস, যেগুলো দেখতেই পাচ্ছো তোমরা স্ক্রিনে আর কি। তো মানুষ সবকিছুর জন্য, মানে এটা এখন না একটা প্যাকেজ হয়ে গেছে যে আমার এই 25টা আইটেম চাই বা 20টা আইটেম চাই, আমার টোটালটা একটা প্যাকেজের মধ্যে চাই, আমাকে এটা প্রোভাইড করা হোক। মানুষ পুরোটার জন্যই ডিমান্ড আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, পার্টিকুলারলি যদি বলা হয় যে কোন জিনিসটা না নিয়ে ওনারা বেরোন না, সেটা হচ্ছে খইদান কুলো, গাছকৌটো এবং বিয়ের মুকুট। এই তিনটে আমাদের ওয়েডিং জাংশনের খুব ফেমাস প্রোডাক্ট। গ্রেট। এখন এই মডার্ন ট্রেন্ডে নানা রকম বিয়ে বাড়ি তোমরা সাজাচ্ছ, সবচেয়ে ইন্টারেস্টিং কিছু স্টোরি বলো, এবং সবচেয়ে তোমার মনকে ছুঁয়ে গেছে এমন কোন একটা ইমোশনাল ঘটনা, এবং যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে কিছু করার চেষ্টা করছে, যারা আর্টিস্ট তোমার মতো, তাদেরকে তুমি যদি একটু গাইড করো। তো বিয়ের কাজ মানেই আমাদেরকে প্রায় সকাল থেকে রাত ক্লায়েন্টের বাড়িতে থাকতে হয়, এবং যেহেতু এতটা টাইম টেকিং একটা প্রসেস, ওয়েদার ইটস আলপনা, যেরকম আমরা মণ্ডপে আলপনা করি এবং মণ্ডপও সাজানোর কাজ করি, এবং তাছাড়াও মেহেন্দি বা এই সার্ভিসগুলো যখন আমরা প্রোভাইড করতে যাই, তখন তো এটা হোম সার্ভিস হয় বা ভেনিউ সার্ভিস হয়। তো আমরা যখন ভেনিউতে পৌঁছই, তো অনেকে থাকেন ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন যে আচ্ছা এরা এসছেন, খুব আর্টিস্ট হিসেবে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন। আবার অনেকে জাস্ট নর্মালি ট্রিট করেন। বাট হ্যাঁ, রিসেন্ট একটি ঘটনা আমাদেরকে ভীষণ টাচ করেছে। মানে আমরা তো খুব অ্যাপ্রিসিয়েশন কম পাই, বা বলা চলে যে ভুলে যায় মানুষ, যে আমাদের প্রোডাক্ট দেখতে দেখতে হয়তো ভুলেই গেল বলতে যে আচ্ছা তোমরা এটা ভালো করেছো। তো এবার আমাদের সবসময় মনে হয় যে আমরা অ্যাপ্রিসিয়েশন কেন পাচ্ছি না, বা একটু পেলে না আরো মোটিভেটেড লাগে। তো আমরা একটি বিয়ে বাড়িতে কাজ করছিলাম। তো আমরা বিকেল বেলায় যাই, সেখানে সমস্ত এই বিয়ের পিড়ি এবং সমস্ত কিছু একদম অন স্পট গিয়ে আমরা কাজগুলো করতে থাকি, আলপনাগুলো। আমরা ঠিক রাত 1টায় কাজটা শেষ করি, এবং ট্রাস্ট মি, বিয়ের যে মণ্ডপটা ছিল ওখানে, মানে এটি অ্যাকচুয়ালি ব্রাইডের তরফ থেকে ছিল কাজটা, তো ব্রাইডের বাড়ির সবাই প্রেজেন্ট ছিল, মানে মোর দ্যান 13-14 পিপল ওয়্যার দেয়ার। এবং আমরা এটা একদম এক্সপেক্টই করিনি। আমরা যখন ওখান থেকে উঠি, হঠাৎ আউট অফ নোওয়্যার প্রত্যেকে, মানে 14 জনই হঠাৎ আমাদের মানে প্রচন্ড জোরে জোরে ক্ল্যাপ করতে থাকে, যে মানে আমাদের আবার বলতে গিয়েও জাস্ট কাটা দিচ্ছে গায়ে। তো আমরা না 4-5 জন ছিলাম, আমরা না সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি যে এত অ্যাপ্রিসিয়েট করলো ফার্স্ট টাইম এত বছরে। মানে মনটা ভরে উঠলো যে সত্যি যে ওনারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখলেন, সাপোর্ট করলেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। আজকেও মনে আছে, আমি বাড়ি এসেই বাবা আমাকে বলেছিলাম যে জানো তো এইসব কাজে না অ্যাপ্রিসিয়েশন খুব একটা পাওয়া যায় না, বাট আজকে প্রত্যেকে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে আমরা যখন বেরোচ্ছি, যে হ্যাটস অফ, তোমাদের পেশেন্সের তারিফ না করলেই নয়, এরকম। এই জিনিসটা খুব মনে ধরেছে। এছাড়াও প্রচুর ইনসিডেন্ট আছে এরকম। বিয়ে বাড়ি মানে খুব স্পেশাল জায়গা, এবং প্রচুর ভালো মোমেন্টের কাছাকাছি আসা যায়, আনন্দের একটা পরিবেশ। বাট এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা ছিল, এবং ভীষণ ভালো লেগেছিল আমার এই বিষয়টা। অ্যামেজিং। হ্যাশট্যাগ দিদি, এবার একটু হয়ে যাক একটা কুইজ। আমাদের এই অনুষ্ঠানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সবাই যাতে মন দিয়ে শোনে, এবং শুধু শুনলে হবে না, মন দিয়ে মনে রাখে। তাই এবার একটু দেখে নেবো কাদের কাদের মনে থাকবে। সো দিস ইজ দ্য সেগমেন্ট কল গেট সেট রেডি, যেখানে ওয়েডিং জাংশন থেকে কোন 3টে আইটেম ছাড়া ব্রাইডরা বেরোচ্ছে। এটা হচ্ছে প্রশ্ন। হ্যাশট্যাগ দিদি, দ্যাটস জুডেন ডায়েরিজ, হ্যাশট্যাগ NM মানে নেহা মজুমদার, লিখে কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আজকের প্রথম কুইজ, তাই মন দিয়ে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আমাদের সাথে দুজন ডায়েরিজ, কারণ আজকে নেহা রয়েছে আমাদের সাথে ফ্রম ওয়েডিং জাংশন, and she will add all the jazz to the wedding. So নেহা, কামিং ব্যাক টু, এবার চেকলিস্ট মানে হচ্ছে, দেখো বিয়ে মানে তো একটা বড় খরচার বিষয়, সেক্ষেত্রে চেকলিস্টে সাজসজ্জার পার্টটা একটা অন্য রকম ভাবে ইমোশনাল জায়গা রাখে। সেক্ষেত্রে মোটামুটি কত টাকাতে কি মোটামুটি প্যাকেজ অ্যাভেলেবল, সেটা সম্বন্ধে তুমি যদি ধারণা দাও, যাতে মানুষ বাজেটিং সেভাবে করতে পারবে। দেখো, এই ব্যাপারটা যেহেতু পুরোটাই কাস্টমাইজড এবং হ্যান্ড পেইন্টেড, মানে হ্যান্ড পেইন্টেড মানেই লোকে ভাববে যে বিশাল কস্টলি, বিশাল একটা মিউজিয়ামে যাচ্ছি, আমার আর্ট পিসের জন্য বিশাল খরচা, এরকমটি একেবারেই নয়। একদম যদি 1000 থেকে 2000 টাকা বাজেট থাকে, তার মধ্যেই বহু কিছু আইটেমস চলে আসবে। যেমন আমি বলে দিচ্ছি, যেমন 3টে প্রোডাক্টস আমি বললাম, আমাদের যেটা ছাড়া ব্রাইডসরা আমাদের ওয়েডিং জাংশন থেকে যান না, এই 3টে প্রোডাক্টস এর জন্য 1.5 থেকে 1,500 টাকা, 1600
টাকা একদম এনাফ, মোর দেন এনাফ। অ্যান্ড এছাড়াও যদি 25টা আইটেমই থাকে এবং 25টাই হ্যান্ড পেইন্টেড এবং পুরোটাই কাস্টমাইজড আইটেম থাকে, টোটাল আমি বাজেটিং বলবো স্টার্টিং ফ্রম 5,800 রুপিস টু 12,000 রুপিস। এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিরকম কাজ হচ্ছে অ্যান্ড অল। এইটুকুনি বাজেটের মধ্যে এত কিছু আইটেমস চলে আসবে এবং যেগুলো প্রত্যেকটাই হ্যান্ড পেইন্টেড। নিজেদের ছবি আঁকিয়ে নিতে পারো, নিজেরা নাম কাস্টমাইজড করিয়ে নিতে পারো। প্রত্যেকটা জিনিস এই বাজেটের মধ্যে মোটামুটি পেয়ে যাবে। আমি একটা প্যাকেজ বললাম, শুরু তো 100-200 টাকা থেকে এবং শেষ 5,000 6,000, মানে ডিপেন্ড করছে তোমরা কি নিচ্ছ। অ্যান্ড ম্যাক্সিমাম 10,000 to 12,000 এর মধ্যে সব আইটেমস চলে আসবে। ওয়ান্ডারফুল। এবার এই যে তোমাদের নানা রকম কাস্টমাইজেশন চলে, তোমাদের এক্সপেরিমেন্টাল মানে আর কি কি করার ইচ্ছে রাখো? আর জেনারেলি যখন কারোর বাড়িতে কোনো অ্যাসাইনমেন্ট নাও, কোন কোন ব্যাপারগুলো সহযোগিতা পেলে তোমাদের কাজটা বেস্ট হয়? তো আপাতত তো আমরা ওয়েডিং স্টাফস মানে বিয়ের সামগ্রী দিচ্ছি, তার সঙ্গে তত্ত্ব সাজানো বা যা যা হয় সাইড আইটেমস গুলো আমরা সবটাই করছি। বাট এখনো আমরা ওয়েডিং প্ল্যানিং মানে আমরা চেষ্টাই করি যে পুরো কাজটায় যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে। মানে আমরা যে কাজগুলো করেছি, আইবুড়ো ভাতের সেট আপ, ব্যাকগ্রাউন্ড সেট আপ, হোয়াট এভার যে আমরা কাজগুলো করেছি অলরেডি, সেগুলোতে আমরা পুরোটাতেই আলপনা, মানে ব্যাকড্রপেও আলপনা, কিছু গামছার ডিজাইন, সাদা লাল পাড় শাড়ি, এইগুলো দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি, আর্টিফিশিয়াল কলা পাতা, মানে পুরোটাই যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে, এই বিষয়টা আমরা মাথায় রাখি। তো আমরা আস্তে আস্তে এবার ওয়েডিং প্ল্যানিং এর দিকেও এন্ট্রি নেব, ইচ্ছে আছে সেটারই। এবং কিছু কাস্টমাইজড ওয়্যার যেগুলো হয়, যেমন শাড়ির ওপর ছবি আঁকা শাড়ি বা ছবি আঁকা পাঞ্জাবি, একদম বিয়ের জন্য এক্সক্লুসিভ, এই আইটেমস গুলোর মধ্যেও আমরা চেষ্টা করব নিজেদেরকে যেন আগামী দিন আমরা এগুলো লঞ্চ করতে পারি, এবং কাজ চলছে অলরেডি। তো এই দুটো বিষয় আমরা মাথায় রেখেছি। একটা ওয়েডিং মলে এলে যা যা পাওয়া যেতে পারে, মানে ম্যাক্সিমাম প্রোডাক্টস যেন আমাদের কাছে থাকে, সেটা আমরা চেষ্টা করছি, যাতে আর কোথাও গিয়ে সময় নষ্ট না করতে হয়, একটা জায়গায় এসেই তোমরা পুরোটা পেয়ে যাও। আর সহযোগিতা বলতে আমরা তো ক্লায়েন্টের ভেন্যু গিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকি। তো সহযোগিতা মানে যদি একটু কাজের সময় ফ্যানটা চালিয়ে দেওয়া হয়, অথবা যদি একটু বলে দেওয়া হয় প্রথমেই যে আমার এটাই চাই পার্টিকুলারলি, বা খুব ভালো হয় যদি আর্টিস্টদের উপর একটু ভরসা করে যে আমার এই কম্বিনেশনের কাজ চাই, তুমি তোমার মতন করে করো, মানে অন্য আর্টিস্টদের কাজ না দেখিয়ে একটু যদি আমাদের নিজেদের মতন খোলামেলা ভাবে কাজ করতে দেওয়া হয়, আশা করছি আমরা আরো 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 বেটার কাজ করতে পারবো তোমাদের জন্য। গ্রেট। তো তোমার তো এখন একটা নতুন জার্নি, এন্ড কি মনে হচ্ছে এই নতুন ট্রেন্ডে মোটামুটি বিয়ের বয়স এখন অ্যাভারেজ তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কি? মানে গার্লস আর দে ম্যারিং আর্লি, আর দে ম্যারিং লেট, এন্ড হাউ ডু ইউ সি ম্যারেজ এজ এন ইনস্টিটিউশন? তুমি যেহেতু বিয়ে নিয়ে কাজ করছো এবং ইউ অ্যাজ এ উমেন, হোয়াটস ইয়োর পয়েন্ট অফ ভিউ? দেখো, আমরা যে মানে যে সমস্ত যারা আমাদের ক্লায়েন্ট জেনারেলি হন, এখন আমি দেখছি প্রত্যেকেরই এজ 28 থেকে 31, 32, 33। আমি খুব আর্লি এজের কাউকে আমার ব্রাইড পাই না, সত্যি কথা। আমার যদি 5,000 জন ব্রাইড আমার থেকে জিনিস নেন, বা আমি যদি কানেক্ট করে থাকি এত বছরেও, আমার ম্যাক্সিমাম মানে 90% ব্রাইডস আর মোর দ্যান 28 ইয়ার্স ওল্ড। তো আমি যখনই দেখেছি, মানে আমার কাছে এখন মনে হয় যে একটা নর্মাল এজ বিয়ে করার জন্য 30 বছর। কিন্তু শোনা যায় যে মেয়েদের নাকি আগে বিয়ে করা উচিত। অবশ্য আরেকটা কথা যেটা হচ্ছে, বিয়ের কোনো ঠিক টাইম হয় না, সেটা আমরা বলে দেওয়ার কেউই নই। যখন যার মনে হবে সে সেই সময় বিয়ে করতে পারেন। এবং আমি খুব হ্যাপি ম্যারেজ দেখেছি। এখন তো চারিদিকে শুনতে পাচ্ছি যে বিচ্ছেদ বা কিছু এরকম ব্যাপার। বাট আমি না, যতজন ক্লায়েন্টকে আমি দেখেছি এখনো পর্যন্ত, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড বা যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড, যাদের আমি স্টেটাস দেখতে পাই, স্টোরি দেখতে পাই, আমি দেখেওছি যে 5 বছর 6 বছর আগে যেই ক্লায়েন্টদের আমি জন্য কাজ করেছি, এবং তাদের সাথে একটা খুব ভালো রিলেশনশিপও আমাদের বিল্ড আপ হয়ে যায়। তো আমি দেখেছি ভীষণ ভালোভাবে তারা রয়েছেন, এবং ভালো ভালো ছবি আমরা দেখতে পাই তাদের। তো কে কখন কোন বয়সে বিয়ে করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে বলার কিছুই নেই। যে লেট ম্যারেজ আর্লি ম্যারেজ বলে আমার মনে হয় না কিছু হয়। আমার মনে হয় যার যেই সময়টা মনে হয় আমার জন্য পারফেক্ট, সে সেই সময় বিয়েটা করবে। এবং বিয়েটা এখন আড়ম্বর এবং ভীষণ
ধুমধাম করে সবাই বিয়ে করতে পছন্দ করেন। আমি যা দেখছি যত দিন বাড়ছে বিয়ের অনুষ্ঠানগুলো অনেক বড় হচ্ছে এবং সেখানে যে ওয়েডিং জাংশন একটা পার্ট হয়ে উঠছে সেটা দেখতেও আমার ভীষণ ভালো লাগছে। এখন আমরা তো জানি না কতটা বড় জায়গায় পৌঁছতে পেরেছি বা কতটা ছোট, আমি কিছুই জানি না, বাট চেষ্টা করব যাতে বিয়েতে বা কেউ যখন বিয়ে করবে তারা যেন ওয়েডিং জাংশন কে বাদ রেখে বিয়েটা না করে, মানে একটা কিছু ওয়েডিং জাংশন থেকে তাদের যেন কিছু থাকে, তাদের যেন আমরা কিছু প্রোভাইড করতে পারি, তাদের প্রবলেম সলভ করতে পারি, এটা আমরা চাইবো। অ্যামেজিং। সো এই যে ওয়েডিং জাংশনে তোমাদের সব সামগ্রী, ইজ ইট শুধু বাঙালি ওয়েডিং নাকি পুরো দেশের ওয়েডিং এর সবকিছু অ্যাভেলেবল এবং সব ধরনের ব্রাইড, ক্রিশ্চিয়ান ব্রাইড, ইসলামিক ব্রাইড? সো আমাদের অ্যাকচুয়ালি 80% প্রোডাক্টস বাঙালিদের জন্য, বাট হ্যাঁ রিং প্ল্যাটার, হলদি প্ল্যাটার বা এই ধরনের যে প্ল্যাটার বা তত্ত্বর যে সাজানোর বিষয়গুলো, যে প্ল্যাটার্স গুলো আমরা প্রোভাইড করে থাকি, সেইগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়ার মানে যে কোনো ব্রাইডদের জন্য, ওয়েদার ইটস তামিল, সাউথ ইন্ডিয়ান, হু এভার ইট ইজ, সবার জন্য আমরা ওয়েডিং জাংশন রয়েছি। বাট হ্যাঁ, এটা যেহেতু ওয়েডিংটাও যেহেতু একটা খুব পড়াশোনার বিষয়, মানে ওয়েডিং কালচার গুলো আমাদের জানা এখনো অনেক বাকি, অনেকটা এক্সপ্লোর করা বাকি। ওয়েডিং একটা বিশাল বড় বিষয়। আমরা আসামের অনেকগুলো ওয়েডিং কভার করেছি, মানে ওদের যেরকম উড়িষ্যার যেরকম টোপর মুকুটটা ওরা গোল্ডেন কালারের পরেন, তো অনেক আদার কালচার ব্রাইডসরাও কিন্তু আমাদের থেকে সার্ভিস নেন এবং আপাতত আমরা ম্যাক্সিমামটাই বাঙালি ব্রাইডদের জন্য প্রোভাইড করছি, বাট ইন ফিউচার আমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো কালচারের ব্রাইডসদের জন্য চেষ্টা করব যাতে ওয়েডিং জাংশন কিছু করতে পারে। ব্রিলিয়ান্ট। সো তোমাদের এই ওয়েডিং জাংশনের যাত্রা দারুণ শুভ হোক। আর এবার একটু বিয়ে একটা ভেরি এসেনশিয়াল পার্ট হচ্ছে বিয়ের গয়না, যেটা কিন্তু হঠাৎ করে হয় না। হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ, একটু একটু করে কিভাবে ব্রাইডসরা নিজেদেরকে বেস্ট ভাবে, ইউনো, এন্ড স্পেশালি সোনা ইজ অ্যান ইনভেস্টমেন্ট। আজকাল আমি অনেকে দেখছি হয়তো মাটির গয়না পরেও বা সুতোর গয়না পরেও বিয়ে করছে, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট গোল্ড কিন্তু নিজের একটা অ্যাসেট এবং এটি কিন্তু একটি মেয়ের ভেরি অমূল্য সম্পদ। সেক্ষেত্রে তোমার নিজের ইউনো হোয়াট কাইন্ড অফ জুয়েলারি আজকাল লোকজন পড়ছে এবং একটু একটু করে গয়না কেনা বা গয়না কেনা নিয়ে তোমার কি মতামত? কোন মেয়ে গয়না ভালোবাসে না, আর কোন বাবা মা তার মেয়ের জন্য গয়না বানানো শুরু করে দেয় না ছোটবেলা থেকে, আমি আই ডাউট। বাট আমার মনে হয় বিয়েটা না খুব পার্সোনাল একটা ম্যাটার। কারোর ইচ্ছে থাকে বিশাল বড় করে ধুমধাম করে করবে, কারোর ইচ্ছে থাকে খুব ইন্টিমেট একটা ওয়েডিং করবে, কারোর পার্সোনাল চয়েস তো আমার জানা নেই। বাট আমি যদি চেষ্টা করি বা আমার ফ্যামিলির কারোর যদি ওয়েডিং হয় অ্যান্ড অল, তো আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই সোনার গয়না যতটা সম্ভব, যার যেরকম সাধ্য, যে যেরকম পছন্দ করেন, শুরু থেকে একটু আগে থেকেই যদি অল্প অল্প করে কিনে রেখে দেওয়া যায় পছন্দের। আর আমার তো ভিনটেজ গয়না ভীষণ ভালো লাগে। অনেকে দেখি যে পুরোনো বাড়ির গয়না বদলে নতুন করে নেন। আমি পার্সোনালি আমার পছন্দ তো পুরোনো দিনের গয়না, এবং অনেকে সোনার গয়না থেকে চেঞ্জ করে রূপোর গয়নাতেও আসছে। তো এটাও আমরা দেখেছি প্রচুর ব্রাইডকে, আমাদের বেশ কিছু ব্রাইডকে দেখেছি রূপোর গয়না পরে বিয়ে করছে, রূপোর গয়না সোনার জলে করে করছে, বা শুধু সিলভার জুয়েলারি পরছে। তো গয়নাটা প্রত্যেকের একটা পার্সোনাল বিষয়, এবং এক্ষেত্রে আমার বক্তব্য হলো যার যেরকম ভালো লাগবে আগে থেকে তোমরা নিয়ে নাও গয়না। আর আমার মনে হয় বিয়েতে একটু লাল শাড়ির সাথে একটু গোল্ডেন জুয়েলারি ভাল লাগে। এবার গোল্ডের জুয়েলারি, আমার পার্সোনাল প্রেফারেন্স তো গোল্ড জুয়েলারি। অ্যামেজিং নেহা। আর এই এখন তোমাকে ধরো যারা বুকিং করবে তারা কিভাবে তোমাকে রিচ আউট করছে, তোমার স্টোর কোথায় এবং তোমার ফিউচার প্ল্যানস একটু যদি বলো। আমাদের আপাতত দুটো স্টোর, একটা সোনারপুর স্টেশনের একদম পাশে, যারা সাউথে থাকো, একদম সাউথের দিকে থাকো, জয়নগর বা ডায়মন্ড হারবার বা এদিকে বারুইপুর, সোনারপুর, গড়িয়া, তাদের জন্য এই স্টোরটা একদম কাছে হবে। সোনারপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে নোয়াপাড়ায়। আর আরেকটি স্টোর আমাদের গোলপাড় কোষে কষার উপরে, ওখানে তোমরা 21 তারিখ থেকে আমাকে পাবে। অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিই, 8583874046। এছাড়াও তোমরা আমাদেরকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ফেসবুকে আমরা ওয়েডিং জাংশন, ইনস্টাগ্রামে ওয়েডিং ওয়ান জাংশন, এই নামে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ফলো করে দিও প্লিজ। আর হ্যাঁ, ফিউচার প্ল্যান যেটা তুমি জিজ্ঞেস করলে, ফিউচার প্ল্যানস বলতে আমি যেটা বললাম থ্রু আউট দ্য কনভারসেশন, আমাদের ইচ্ছে আছে যে আরো নট অনলি বেঙ্গলি ওয়েডিংস, আরো যে কটা কালচারের ওয়েডিং রয়েছে তাদের বিষয়ে একটা ডেপ, একটা নলেজ গেইন করে তাদেরও যদি কিছু হ্যান্ডমেড জিনিসপত্র বা বিয়ের সামগ্রী প্রোভাইড করে জিনিসটাকে আরো এনহ্যান্স করা যায়, সেটার চেষ্টা আমরা করছি। এবং চেষ্টা করব কলকাতায়, যাতে কলকাতা বা পশ্চিম
পশ্চিমবঙ্গের লোকেদের বা যারা প্রবাসী বাঙালি বা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকো ইন ইন্ডিয়া, সব জায়গায় যেন ওয়েডিং জাংশন পৌঁছে যেতে পারে আমরা চেষ্টা করছি। আমাদের অলরেডি আমরা 52 জন মেয়েরা মিলে কাজ করছি এই উদ্যোগটা নিয়ে। তোমরা আশীর্বাদ করলে সেটা 52 জনও হতে পারে। আমরা চেষ্টা করব যাতে ওয়েডিং জাংশন আরো ছড়িয়ে পড়তে পারে, এটাই আমাদের ফিউচার প্ল্যানস। এবং প্রত্যেক বাঙালির ঘরে বিয়ে হলে যেন একটা নাম শোনা যায়, ওয়েডিং জাংশন। এক্ষেত্রে আমি বলে রাখি যে বিয়ে হলে যেরকম সেনকো গোল্ডের নাম সবার মুখে শোনা যায়, সেরকম বিয়ে হলে যেন ওয়েডিং জাংশনের নাম শোনা যায়। এটা আমাদের ফিউচার প্ল্যানস। অ্যামেজিং। অবশ্যই তোমার সাথে সাক্ষাতে দেখা হোক এন্ড তোমাদের ওয়েডিং জাংশন পৃথিবী জয় করুক। অবশ্যই আমাদের সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ এসো এন্ড সবাই মিলে হই হই করে বিয়েগুলোকে আরো সুন্দর করে সাজাতে পারলে আরো সুন্দর হবে আমাদের এই দুলহান ডায়েরিজ। থ্যাংক ইউ সো মাচ নেহা, আমাদের তো দারুণ লাগলো তোমাকে আজকে পেয়ে। তোমার কেমন লাগলো আমাদের ডায়েরিতে একটু চ্যাপ্টার লিখে? ভীষণ ভালো লাগলো, বিশেষ করে যে প্রশ্নগুলো আমি পেলাম খুব কম জায়গায় পেয়েছি, এবং এই যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে আজকে জায়গা করে দিলে এর জন্য আমি তো ভীষণভাবে মোটিভেটেড ফিল করছি রাইট নাও। অ্যান্ড আশা করছি ইন্টারভিউটা দেখার পর আমার টিমও খুব মোটিভেটেড ফিল করবে। অ্যান্ড কিপ আপ দ্য গুড ওয়ার্ক অ্যান্ড থ্যাংক ইউ ফর টুডে। অ্যান্ড থ্যাংক ইউ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফর টুডেজ ইন্টারভিউ। আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বিউটিফুল। মানে নেহা, আমাদের দারুণ লাগলো। মে অল দ্য ড্রিমস কাম ট্রু। থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ অল অফ আস। খুব ভালো থেকো। গড ব্লেস। থ্যাংক ইউ।